আসসালামু আলাইকুম। খুব সেনসিটিভ দু একটি জায়গায় কঠিনভাবে আঘাত করব। মনে কিছু নেবেন না, ভুল হলে ক্ষমা করে দিবেন। যার যার দৃষ্টিভঙ্গি আলাদা, তো আমার দৃষ্টিভঙ্গি হয়তো আলাদা হতে পারে। তো এই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আঘাতটা খুব শক্তভাবেই করব। ডক্টর ইউনূসের সময় সকল সন্ত্রাসী, খুনি, সাম্রাজ্যবাদী, গুপ্ত লাইনের সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার, সন্ত্রাসীদের শিরোমণি, এতটা ভয়াবহ অস্ত্র কারবারি, এতটা খুনি এবং ভয়ঙ্কর সন্ত্রাসী যে তারা পুরা রাষ্ট্রকে একটি মাফিয়া চক্রের ভিতরে রেখে শাসন করে। তারা সরকারকেও নিয়ন্ত্রণ করে, তারা একটি সংস্থাকে নিয়ন্ত্রণ করে ফেলে। এত ভয়ঙ্কর সন্ত্রাসীরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ক্ষমা পেয়ে গেছেন এবং তারা পুনরায় সেই সন্ত্রাসী পথেই তাদের পুরনো পেশায় আবার ব্যবহার হচ্ছেন বা সেই সাম্রাজ্য আবার গড়ে তুলবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সংগঠিত করবার জন্য নূতন নূতন প্রজন্মের ছেলেদেরকে তারা রিক্রুটিং করছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে এনে আবার রাজ্যকে পুরা একটি সন্ত্রাসময় মাফিয়া চক্রের রাষ্ট্র হিসাবে তুলে ধরবার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্বে বা আঞ্চলিকভাবে রাষ্ট্রকে সন্ত্রাসবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, তুলে ধরার জন্য একটি অপপ্রয়াস চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দিকে আমি ভালো মনে করলেও আজকে ফাঁসি দাবি করছি। সরাসরি ডক্টর ইউনূসকে আইনের আওতায় আনা হোক এবং তার বিরুদ্ধে পুরোপুরি পুরো রাষ্ট্র, মানবতা বিরোধী অপরাধ তো বটেই, রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা হওয়া উচিত। তার কারণ আজ সকালেও সংবাদে আমি দেখলাম আজও হামে 17টি বাচ্চা মারা গেছে। যে মায়ের বুক খালি হলো, যে বাবার বুক খালি হয়েছে, যে দাদা দাদির ঘর শূন্য হয়েছে, তারা বুঝতে পারে যে একটি বাচ্চা মারা যাওয়া কতটা ব্যথাতুর, কতটা আঘাত। একটি জীবন অপমৃত্যু ঘটে যায়। একটি সংসারের যতটা ভরদুপুরি হোক, অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার ঘরকে আলোকিত করা এতটা সহজ নয়। কেন ডক্টর ইউনূসের পুরা 18 মাসে হামের টিকা দেওয়া হলো না? তিনি ভবিষ্যৎ প্রজন্মকে যে খুনের দিকে, হত্যার দিকে পরিকল্পিতভাবে দেশের জনশূন্য করবার শিশু হত্যাকারী হিসাবে তিনি পরিকল্পিতভাবে যে সূক্ষ্ম ব্রেনে এই কাজটি হামের টিকা বন্ধ করে রেখে গণহত্যার যে পথ সুগম করে গেছে, তার বিরুদ্ধে স্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ এনে তার বিরুদ্ধে রাষ্ট্র যেন মামলা করে এবং তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর দ্বিতীয়টি, এই গণহারে ক্ষমা করে দেওয়া, একবার আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত এর বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তো যাক, সেটা পরের কথা। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম, যে জায়গাটা আমি আঘাত করব দুইটি জায়গায়। প্রথম জায়গা হলো বাংলাদেশে কি ওই 110 জন সন্ত্রাসী? আমার তো মনে হয় না। হাজার হাজার সন্ত্রাসী আছে। এই সন্ত্রাসী কারা? যারা সন্ত্রাসীদের গডফাদার, ছায়া শক্তি হিসাবে কাজ করে, যারা এই সন্ত্রাসীদেরকে লালন করে, লালিত করে, পোষণ করে এবং তারা সকল ধরনের ছায়া দিয়ে, শক্তি দিয়ে রাষ্ট্রীয় আইনি অবকাঠামোকে ব্যবহার করে, সরাসরি তারা রাষ্ট্রকে ব্যবহার করে এই সন্ত্রাসীদেরকে কিভাবে পালন করে এবং তাদেরকে কিভাবে দীর্ঘদিন ধরে এদেশের বিরুদ্ধেই কাজ করে দেওয়ার পথকে সুগম করে দেয়, আমি সেখানে বলছি। বাংলাদেশ পুলিশ সংস্থা একজন ভয়ঙ্কর সন্ত্রাসীও যখন ধরা পড়ে, এটা ঠিক, ধরার পরে তারা যে চার্জশিটগুলো দেয়, ওই চার্জশিটগুলো তার বিরুদ্ধে, ওই সন্ত্রাসীর বিরুদ্ধে চার্জশিটে কী লেখে, কত ধারা লেখে। ধারাগুলো প্রথমত এমনভাবে সাজায়, 2 মাস 3 মাস পরে যেসব ধারা জামিনযোগ্য, সেই ধারাগুলো প্রয়োগ করে ওই ভয়ঙ্কর মানুষটির উপরে। অর্থাৎ এই জায়গাটাতে সন্ত্রাসীদের বড় একটি অংশ এই জায়গাটির ভিতরে লুকায়িত আছে, রাষ্ট্রের ভিতরে, যাদেরকে বেতন দিচ্ছে রাষ্ট্র, পালন করছে রাষ্ট্র,
ভোগ বিলাসিতার সব সুযোগ সুবিধা করে দিচ্ছে রাষ্ট্রের জনগণের পয়সায়। সেই জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকেই আবার আরেকটি রাষ্ট্রের অংশ তাদের সেই আইনি কাঠামোতে এমনভাবে দুর্বলভাবে উপস্থাপন করে যেন 2 মাস 3 মাস বা সর্বোচ্চ 10 মাস 1 বছর 2 বছর পরে তারা জামিনযোগ্য হয়ে আবার সমাজে তারা ফিরে আসতে পারে। এইখানে বড় একটি সন্ত্রাসীদের শক্তি লুকায়িত আছে পুলিশের ভিতরে। 2 নম্বর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো আইনজীবীরা। আমি তো মনে করি 110 জন না, হাজার হাজার সন্ত্রাসী হলো এই আইনজীবীরা। এই আইনজীবীরা লাখ লাখ টাকা দিয়ে এইসব সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে দেয় এবং এই সন্ত্রাসীদের সাথে তাদের আন্ডারগ্রাউন্ডের একটি ভয়ঙ্কর চুক্তি আছে। যে যত বড় অপরাধী করুক না কেন তার একটি লিমিট আছে। সেই লিমিটেশনের ভিতরে লাখ লাখ কোটি কোটি টাকার বিনিময়ে এই আইনজীবীরা এদেরকে দ্রুত খালাস পাওয়ার ব্যবস্থা করে দেয়। এই যে সন্ত্রাসীদের কারা, মূল চরিত্রটা কে তুলে ধরবে? একজন 10টা 20টা মার্ডারের খুনি আসামি, ভয়ঙ্কর খুনি আসামি, মানে মানুষকে খুন করা তাদের চরিত্রের ভিতরে যে জেনেটিক্যালি একটি সমস্যা, তাদেরকেও খুব ছোট, খুব নগ্ন, মানে ক্ষুদ্র একটি ধারা দিয়ে দেয় যে শুধু সে অপরাধী বা 420 420 এই ধরনের ছোট ধারা দিয়ে মামলায় জড়িয়ে দিয়ে তাকে কোর্টে উপস্থাপন করে ছেড়ে দিল, কিন্তু পিছনে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে গেল। আর যেটা করার, আরও কোটি কোটি টাকার ব্যবসা হবে কোর্টে তাদের আইনজীবীদের। ঢাকাতে এক একজন আইনজীবীর গাড়ি বাড়ি শত কোটি টাকার সম্পদ মালিক হওয়া কোত্থেকে আসে? এই অর্থ কোথায়? কোর্টের যে উকিলদের যে টাকা, এই টাকার উৎস কোথায়? তাদের মক্কেলরা কোন ধরনের মক্কেল? কোন ধরনের মক্কেলের পিছনে তারা ওকালতনামা পেশ করছে, ওকালতি করছে? এই জাজটি কে করবে? এটা কি ধরার শক্তি কার? এই জায়গাটা হাত দেবে কে? বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন না কে হাত দেবে? এটা কে ধরবে যে এত বড় একজন ভয়ানক খুনিরা কিভাবে জেল থেকে বের হয়ে যায়? 7 খুন মামলার আসামি নারায়ণগঞ্জের, আজ কয় বছর হলো তাদেরকে মৃত্যুদণ্ডের সাজা হয়ে আছে, কিন্তু তাদের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না। এই এই সব জায়গাতে কার হাত? কে হস্তক্ষেপ করে এই জায়গাগুলোতে দাবিয়ে রেখেছে? এটা কি সরাসরি রাষ্ট্রের ভিতরে জড়িত, নাকি যে সরকারি যখনই ক্ষমতায় আসুক তার ভিতরে আইন বিচার বা ব্যক্তি বিশেষে কোনো ক্ষমতাশালী ব্যক্তিরা হাজার কোটি টাকার গোপন চুক্তি লেনদেনের মাধ্যমে এইসব জায়গায় লেনদি করায়, এই খুনকে থামিয়ে রাখায়, আবার হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে বড় বড় সন্ত্রাসীদেরকে জেল থেকে বের করে আনছে? এর সাথে কারা জড়িত? পুলিশ বললাম, উকিল বললাম, এখন যদি আমি বিচারপতিদের কথা বলি, বিচারপতিদের সামনে পুলিশের এভিডেন্সের একটি কাগজ যায় একদিকে আসামি হিসাবে, অন্যদিকে জামিনের জন্য যারা উকিল আছে তাদের ধারা মোতাবেক সুপারিশগুলো সামনে যায়। এখন এদেশেরই তো সন্তান আমাদের বিচারপতিরা, আমাদের বিচারকগণ, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিয়ন্ত্রণ করে সরকার। কোর্টের বিচারপতিও যেমন সরকার নিয়োগ দেয়, নিয়ন্ত্রণ করে, আবার এই উকিলগুলাও অ্যাটর্নি জেনারেলরা এদেরও সরকারই নিয়োগ দেয়। পিপি যাদেরকে বলে সরকারি প্রসিকিউশন, যারা কাজ করে প্রসিকিউটর, সবই সরকারের আমলে, সরকারের হাতে থাকে এইসব বিষয়গুলো। তাহলে এই সন্ত্রাসীগুলা রাষ্ট্রের বড় নেতাদের মদদেই তৈরি হয়, কোনো এমপির, কোনো মন্ত্রীর বা বড় বড় মাফিয়া চক্র তো সরকারের এইসব বড় বড় হেভিওয়েটের নেতারাই নিয়ন্ত্রণ করে। এরা যদি শুধুমাত্র হাতের সুতাটা ছেড়ে দেয়, কোনো সন্ত্রাস, কোনো খুনি আসলে প্রতিষ্ঠিত হওয়া কি সম্ভব? আধিপত্য বিস্তার নিয়ে ঢাকাতে যেগুলো খুন হয়ে গেল, বিএনপির ভিতরে এক পক্ষ আর এক পক্ষকে খুন করে, তারা আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে এই খুনগুলো করায় তারা, এবং তাদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত ওই উকিল, ওই বিচারপতি, তাদের দ্বারা পোস্টিং বা তাদের দলেরই কোনো ক্যাডার ছেলে পেলে পুলিশে আছে। তো
তো এখানে কার কোন নেতার কোন সন্ত্রাসী খুনি কার আন্ডারে, সে কোন এলাকার তার আন্ডারের লোক, সে পুলিশ সাহেবকে বলে দিচ্ছেন যে তার ধারাটা এমনভাবে দিয়ে যেন 6 মাস 1 বছর পরে বের হয়। পুলিশ সাহেব দিলেন, কোর্টে গেল, হচ্ছে জনগণকে নিবৃত রাখার জন্য তাকে রিমান্ডের নামে আবার সেই পুলিশদের কাছেই দিচ্ছে, যে পুলিশরা ধারাগুলো দিয়ে তাকে কোর্টে দিচ্ছে সেই পুলিশদের কাছেই তো আবার রিমান্ডে দেওয়া হচ্ছে, অথবা ডিবি গেল বা অন্য কারোর কাছে গেল, তবে তারাই পুলিশ, সেই সংস্থারই একটি অংশের কাছে গেল, বাহানা টাহানা করলো। 3 মাস 6 মাস পরে ওই সরকার নিয়োজিত অ্যাডভোকেট সাহেবই তার নামে বেল ধরছে, ওকালতনামা দিচ্ছে কার কাছে? ওই সরকারের নিয়োজিত একজন বিচারপতির কাছে। তো এই যে লিঙ্ক, চতুর্মুখী লিঙ্ক, একজন স্থানীয় গডফাদার, একজন পুলিশ, একজন উকিল, একজন বিচারপতি, এই চারজন মিলে একজন মানুষকে সন্ত্রাস হিসাবে ব্যবহার করছে। আর এই চক্রটাই সন্ত্রাস হিসাবে ব্যবহার করা মানেই সরাসরি রাষ্ট্র তাদেরকে লালন করছে। এই ঘিরেই তো রাষ্ট্রের শক্ত অবকাঠামো, আইন বিভাগ, আইন বিচার বিভাগগুলো সরকারের নিয়ন্ত্রণ, এবং সেই সন্ত্রাসী খুনি সেও তাহলে সন্ত্রাসের দ্বারাই নিয়ন্ত্রিত, সরকারই অনুমোদিত, সরকার এর সাথে সরাসরি জড়িত। এই যে নাটকগুলো কেন হচ্ছে, এই যে চাঁদাবাজগুলো কেন থামছে না, চাঁদাবাজরা উল্লাসের সাথে কেন চাঁদাবাজি করছে, এর লিঙ্ক কোথায়? এই যে রাস্তাঘাটে, ট্রাকে, বিভিন্ন বড় বড় বাজারে এতটা দেখাচ্ছে, কমছে না কেন? এর এর পিছনে এই যে একটি চক্র, ফিল্ডে যারা আছে এরা খুব সীমিত, কম, এবং এরা ব্যবহার হচ্ছে, এবং এদেরকে ওই যে সেই হানি ট্র্যাপ বলেন, মানি ট্র্যাপ বলেন, যে কোনো ট্র্যাপই বলেন না কেন, এরা ট্র্যাপের শিকার, এরা একবার ব্যবহার হয়ে গেছে অস্ত্র। এরা যদি আর ব্যবহৃত না হয়, এদেরকে ভয়ভীতিতে রাখা হয় যে আরও অস্ত্র দিয়ে এমনভাবে জেলে ঢুকাই দেবো যেন আর কোনো দিন বার হইতে না পারো, বা ফাঁসিতে ঝুলিয়ে দেবো। কিন্তু তোমাকে ব্যবহার হতেই হবে, তোমাকে আরও সন্ত্রাসী হয়ে উঠতে হবে, আরও চাঁদাবাজির নেতৃত্ব দিতে হবে, আরও খুন খারাপি 2-4টা ফেলে দাও, বাংলাদেশে কোনো ব্যাপার না, শেল্টার আমি দেবো। এটা স্থানীয় প্রতিনিধি বলবে তাদের ওই এলাকার, বড় যে উকিল আছে বলবে 2-4টে ফেলে দাও, 50 কোটি চাঁদা ধরো, না দিলে ফেলে দাও, ওটা আমরা দেখব। এখন আসামিও টাকা দিচ্ছে ওই উকিলদের কাছে, যে বিচার করো, এই নাও টাকা। আর ওই বিচারক বা ওই আইনজ্ঞ উকিল সাহেব তো জানেনই যে আমার এই মক্কেল খুন করেছে, তাকে কিভাবে শেল্টার দিতে হয় সে আইনি ধারায় দেবে, আইনি তো সেই জায়গা আছে, সুযোগ আছে। পুলিশ সাহেব যতই উনি টাকা দিক না কেন, কোন ধারায় কত ধারায় চার্জশিট দিচ্ছে বাংলাদেশের কয়জন মানুষ জানে? বাংলাদেশের টাকাওয়ালা আছে, কিন্তু পুলিশ কত ধারায় ওই আসামিকে, তার স্বামী বা তার ভাই, তার পিতার হত্যার যে চার্জশিট দাখিল করছে, এটা কত ধারায় দিচ্ছে, এটা কত ধারায় কত দিনের কী শাস্তি হতে পারে সেটা কি জানে? উনি জানেন, উনি শুধু টাকা দেওয়া পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে। উনি একটা নর্মাল ধারা দিয়ে এমনভাবে দিচ্ছে, হ্যাঁ, মানে বাদীও খুশি, আসামিও খুশি, সবাই খুশি, আইন বিভাগ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে কি বলে, পবিত্র আদালত, অবমাননা করা যাবে না, পবিত্র আদালত। যেটা কাদের জন্য? এই পবিত্রতাটা রক্ষা কাদের জন্য? বিচার বিভাগ আসলেই কি বাদীর জন্য? বিচার বিভাগ আসলেই কি ন্যায়পরায়ণতার মানদণ্ড নির্ণয়ের জন্যই, নাকি সেই পাড়া ঘিরে, সেই জগৎ ঘিরে বাংলাদেশের যে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত একটি মাঠ, ক্ষেত্র, সেটা কোনটা সত্য? এই কথাটাই কে তুলে ধরবে, কে জানাবে? সরকার কি জেগে থেকেই ঘুমের ভান করে? রাষ্ট্রের যে আইনগুলা, মানে আইনগুলো এমন অবস্থায় আছে, চতুর্মুখীভাবে তাকে ব্যবহার করা যাবে। আইন মূলত দুর্বলদের জন্য নয়, সবলদের জন্য। সে সবল সময় সাপেক্ষ, কে কখন সেই সবল অবস্থান নেবে, সবল হয়ে উঠবেন, সেটা নির্ণয় করা হচ্ছে এই মধ্যবিত্ত দেশগুলার অর্থের উপরে, টাকার উপরে।
সেই মুদ্রা কথায় আবার ফিরে আসি। মূল সন্ত্রাসী শুধু ওই 110 জন না, ওই 110 জনই শীর্ষ সন্ত্রাসী না, তারা ঢাকার অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, তারা কিভাবে বেরোলো সেই সব জায়গায়, যে এখন যিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার অসীম, সম্ভবত যে ওই হাদি হত্যার আসামিকে জামিন করিয়েছে, যে করিম, ভারতে যে ধরা পড়ল, তিনি যখন আলোড়িত হলো জিনিসটা, তিনি জামিন দিয়েছিলেন। সেই ব্যারিস্টার অসীম এখন ডেপুটি স্পিকার। এখন ডেপুটি স্পিকার তাকে সেই হিসাবে পুরস্কৃত করা হলো কিনা, যে হাদিকে পরিষ্কার করে দিয়ে বাংলাদেশের জনগণ, মানে যুবক সমাজকে যেভাবে উজ্জ্বলিত করে তুলেছিল, সেই আরব বসন্তের মতো বাংলাদেশেও আর একটি বসন্তের পথ জুলাই আগস্টের নাহিদা তো ছিলই, কিন্তু জুলাই আগস্টের সমসাময়িক হয়েই যে আরও বড় ধরনের একটি জনগণের উচ্ছ্বাসের জায়গা, মানে একেবারে চোখ খুলে দেওয়ার মতো একটি জায়গা তৈরি করে ফেলেছিল হাদি, যার জন্য বাংলাদেশের রাজনীতির একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলেছিল। কিন্তু মানে হাদি বাংলার আকাশের একটি কালো মেঘ। হাদি বাংলাদেশের রাজনীতির জন্য একটি সবচেয়ে বড় আতঙ্ক। হাদি বাংলাদেশের সংবিধানের জন্য ভয়ানক এক কালসাপ। হাদি বাংলাদেশের নেতাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটি টর্নেডো সাইক্লোন ছিল। হাদিকে মেরে দেওয়ার জন্য শুধু একটি দলই না, বিএনপি না, আব্বাস না, বা আমলিগও না, পুরা বাংলাদেশকে যে আপনার কি বলবো, ছায়া শক্তি বা যে স্টেট, ডিপ স্টেট, তারা পর্যন্ত আতঙ্কিত ছিল যে হাদি যদি একবার প্রতিষ্ঠিত হয়ে পড়ে, বাংলাদেশের পুরা রূপরেখা চেঞ্জ করে ফেলবে। অতএব হাদির মৃত্যু অনিবার্য হয়ে পড়েছিল, তার মৃত্যু অবধারিত হয়ে পড়েছিল পুরা দেশের রাজনৈতিক কালচারের পক্ষ থেকে। তো এই জায়গাটা, এই যে বড় ধরনের ক্রাইম একটি লৌহ দণ্ড বা লৌহ কপাট হয়ে বাংলাদেশের সেই উদীয়মান পথকে বন্ধ করে রেখেছে, সেই জায়গাটা কে খুলবে, সেখানে কে হাত দিবে? অতএব সন্ত্রাসীরা শুধু কিছু ব্যক্তি পর্যায়েই নেই। এসব সন্ত্রাসীরা জেলে যায়, বের হয়, তারা আবার ব্যবহৃত হয়। যদি ব্যবহৃত হয় বাইরে থাকবে, ব্যবহৃত না হলে তারা আবার সুস্বাগতমভাবে তাদের জায়গায় তারা অবস্থান নেবে। এটা যুগে যুগে সময় সময় পরিবর্তিত অবস্থার ভিতর দিয়েই বিরাজমান, বিশেষ করে আমাদের এই মধ্যবিত্ত দেশগুলোর জন্য। তো যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে 110 জন নয়, আমাদেরকে মানব চরিত্র কোথায় কিভাবে রূপায়িত আছে, বড় বড় জায়গায় বসে আছে, বড় বড় সার্টিফিকেট নিয়ে বড় বড় সম্মানিত ব্যক্তি হয়ে বসে আছে কারা, তাদের ভিতরের রূপ কী, তাদের ভিতরের চাহিদা বা তাদের ভিতরের যে দর্শন, সেইটা বুঝতে হলে রাজনীতিবিদদেরকেই আপনার দার্শনিক হইতে হবে। তাহলে মানবিক চরিত্র তাকে বুঝাইতে পারবে। আর কারা কোন জায়গায় দখল করে আছে, সংসদ ভবনে কারা দখল করে আছে, প্রকৃত পক্ষেই রাজনীতিতে কতজন সজ্জন রাজনীতি করছে, এইসব জায়গা আরও পরে হয়তো হাত দেবে। কিন্তু এখন চিন্তা ভাবনা হচ্ছে, আমরা শুধু গিভ দ্য থট, একটা চিন্তা ভাবনা উদীয়মান কিশোর যুবকদের ভিতরে হয়তো দিয়ে যেতে পারলাম, হয়তো ধরিয়ে দিয়ে ইঙ্গিত দিয়ে গেলাম, এই সমস্ত জায়গা একসময় পরিশুদ্ধ হবে। তখন যদি আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মরা নিরাপদ একটি বাংলাদেশ পায়, তার আগেই কোটি কয়েক 110 জনের পিছনে দূরে কোনো লাভ নেই। হলো টিকটিকের লেজ। ওই 110 জন মিডিয়ার সংবাদকে আকর্ষণ করবার জন্য, পত্রিকাগুলোকে কাভারেজ দেওয়ার জন্য, এবং সরকারের মধ্যে থাকা, বিচারালয়ের মধ্যে থাকা, পুলিশ বাহিনীর ভিতরে মধ্যে লুকায়িত বড় বড় রাঘববোয়াল সন্ত্রাসীরা, যাতে তাদের দিকে দৃষ্টিক্ষেপণ না হয়, এটাকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য 110 জনদেরকে সামনে নিয়ে আসা, আর কিচ্ছু নয়। খুঁজে দেখুন, যারা এই 10 জনকে খুঁজে বের করছে বা বলছে, তারাই হলো মূল জায়গাতে বসে আছে, মূল সিংহাসনে। তারাই আপনার ওই
কি বলবো, এটা সম্রাট, মানে অপরাধ জগতের, অন্ধকার জগতের সবচেয়ে সম্রাট। আসসালামু আলাইকুম।